দাদা, রাজন্না হালদারের এআই করা নিউড ছবি তারই দলের বিভিন্ন দাদাদের ফোনে ঘোরাঘুরি করছে। এই অভিযোগ রাজন্না নিজেই করছেন। মানে তৃণমূল কংগ্রেসের এখন এই অবস্থা যে তার দলের উঠতি নেত্রী বলে এইভাবে কটাক্ষ করছে তারই দলের নেত্রী। দেখুন, রাজন্না যেটা বলছে সেটা তো আমরা অনেক বছর আগেই বলেছিলাম। রাজন্নার সাথে ব্যক্তিগতভাবে আমারও অনেক আগে অনেক রাজনৈতিক লড়াই হয়েছিল। সেই সময় আমরা রাজন্নাকে বলেছিলাম যে তাদের দলে কি কি চলে। রাজন্না তখন বিশ্বাস করেনি, রাজন্না বরং উল্টে আমাদের উপরে অনেক কিছু চাপানোর চেষ্টা করেছিল। এবারে রাজন্নাকে বুঝতে হবে, আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি। রাজন্নার সাথে যখন আমরা যখন রাজন্না যখন যাদবপুরে পড়তো, আমি যখন যাদবপুরে পড়তাম, যে অভিনয় রাজন্না তখন করেছিল তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। অনেক মতাদর্শের লড়াই হয়েছে রাজন্যার সাথে, কিন্তু রাজন্না একবারও বলতে পারবে যে রাজন্যার সাথে আমাদের হাজার মতাদর্শের লড়াই হওয়া সত্ত্বেও এত তিক্ততা ছিল? ও আমাকে খারাপ শব্দ প্রয়োগ করতো, আমি কখনো ওকে খারাপ শব্দ কটূক্তি করতাম, কিন্তু কখনো রাজন্না মনে করেছে যে আমরা কখনো তার কোনো ছবিকে এই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, কোনো ছবিকে এআই করে এভাবে ব্যবহার করবো? এটা রাজন্না নিজে একবার বলতে পারবে না। প্রবলেমটা হচ্ছে, দেখো, রাজন্না নিজের দলের লোকেরা, এবং আমি জানি সেই সময় পড়াকালীন আমি দেখেছিলাম যে রাজন্নার সাথে তৃণমূলের একাংশের অনেক ছোটোখাটো নেতা, আমি আর নাম বলছি না, অনেক নেতা যারা পরিচিত, যাদের টিভিতে যাদেরকে মুখ দেখা যায়, তারা কীভাবে রাজন্নার উপর হিংসা করতো, রাজন্নাকে কীভাবে নিচে নামানোর চেষ্টা করতো, সেগুলো আমরা চোখের সামনে দেখেছি। কিন্তু তারপরেও আমরা যে লড়াইটা রাজন্নার সাথে করেছিলাম সেটা মতাদর্শের লড়াই ছিল, এবং সেই লড়াইয়ের পরে এত তিক্ততার পরেও কিন্তু আমরা একবারও স্বপ্নে ভাবতে পারিনি যে রাজন্নার ছবিকে আমরা এআই করে, ওই পারিবারিক শিক্ষায় আমরা বড় হইনি যে একটা মহিলার সাথে লড়াই করতে গেলে, রাজনৈতিক লড়াই করতে গেলে ওই রকম কাজ করতে হবে। সেটা তৃণমূলের দলের ছেলেরা করেছে। তাদের মানে উঁচু থেকে নিচু অবধি প্রত্যেকটা নেতাই তো এই কাজে বড় হয়েছে। তুমি অনুব্রত মণ্ডলের কথা বলো, তুমি কুণাল ঘোষের কথা বলো, যিনি কথায় কথায় মা বোন তুলে খিস্তিগাস্তা করেন, যার দলের নেতারা এরকম, তার দলের ছোটোখাটো যারা উঠতি নেতারা উঠছেন, মনোজিৎ বলো, কিংবা প্রত্যেকটা কলেজে কলেজে যারা উঠছে, কিংবা রাজন্নাকে যারা সহ্য করতে পারতো না যাদবপুরে পড়াকালীন, তারা যেগুলো করবে সেটা অস্বাভাবিক কিছু নয়। এটা রাজন্নাকে বুঝতে হবে। রাজন্না হয়তো এখন টের পাচ্ছে, আমি জানি না কেন টের পাচ্ছে সে, তার কোনো এখানে রাজনৈতিক ধান্দা আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু রাজন্না যেটা বলছে তার সাথে কিন্তু আমরা 100% একমত। রাজন্নার সাথে এটা হতে পারে, এটা আমার বিশ্বাস, এবং তৃণমূলের ছেলেরা এটা করতে পারে, সেটাও আমার বিশ্বাস। সেটা রাজন্না, আমি বলছি, জিনিসটা এখন বলছে খুব ভালো হতো যখন আমরা এই সব ছেলেমেয়েদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, তখন যদি রাজন্না গলা মিলিয়ে আমাদের সাথে একসাথে পথে হাঁটতো, রাস্তায় হাঁটতো, এবং এই আওয়াজটা একসাথে তুলতো। এবং এই অভিযোগ যখন রাজন্না করছে তখন তারই দলের অনেক সমর্থক তারা সোশ্যাল মিডিয়াতে এমন কথাও লিখছে যে ওটা কি তখন এআই এত উন্নত ছিল না, এই ছবি তারা আসলে এই বলে এখনো পর্যন্ত তাকে সেটা তো রাজন্না আর ওই তৃণমূল কংগ্রেসের যাদের কাছে ছবিগুলো আছে তারা যদি পুলিশের কাছে তদন্ত করে তারা বের করতে পারবে ছবিটা আসল কি নকল। এটা রাজন্না আর তৃণমূল কংগ্রেসের যাদের মধ্যে ছড়িয়েছে তারা বিষয়টা বলতে পারবে। আমরা তো কখনো দেখিও নি, আমরা কখনো ছড়াইও নি, তো আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। তবে রাজন্নার উচিত ছিল, যখনই এই জিনিসটা সে লক্ষ্য করেছে, তখন সে যাদবপুর ইউনিভার্সিটির তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিল। সেই সময় যদি একজন নেত্রী হিসেবে সে যদি এটার বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারতো তার দলের ওই রকম কচিকাঁচা ছেলেমেয়েদের বিরুদ্ধে, তাহলে তো তার নেতৃত্ব নিয়ে আমাদের এবারে প্রশ্ন তুলতে হয়। সে ভবিষ্যতের কি নেত্রী হবে, সে ভবিষ্যতের কি নেতা হবে, আমার তো সেটা নিয়ে এখন ডাউট হচ্ছে। আমি টিভিতে দেখেছিলাম, ও বলছে আমি দলকে জানিয়েছিলাম। আরে বাবা, দল তো প্রশাসন নয়। দল কি করতে পারে? ম্যাক্সিমাম দল, যে ছেলেরা এই কাজটা করছে তাদেরকে দল থেকে বের করতে পারে ম্যাক্স টু ম্যাক্স। তাহলে রাজন্না কি ওইটুকুই চেয়েছিল যে আমার ছবি, ওটা সত্যি হোক কি মিথ্যে হোক, এআই হোক, সেইটা যে ছেলেটা ছড়িয়েছে বা যে মেয়েটা ছড়িয়েছে সে শুধু দল থেকে বেরিয়ে যাবে, সেইটুকু শাস্তিতেই কি রাজন্না খুশি হতো? নাকি রাজন্না চেয়েছিল যেই কাজটা, কুকর্মটা করেছে তার জেল হওয়া উচিত? তাহলে যদি জেলেই পাঠানো তার উদ্দেশ্য ছিল, তাহলে কেন পুলিশকে জানানো না? এবারে রাজন্না নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছে, এতদিনে নিশ্চয়ই রাজন্নাও টের পাচ্ছে ভালো করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও এইরকম কুকর্মের সাথে জড়িত বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশান নেয়নি। যত রকমভাবে রাজন্না চাইছে এখন প্রমাণ করতে যে সবাই খারাপ হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি উনি একমাত্র সঠিক, ওনারাই দলের একমাত্র মুখ, ওনারা কোনোদিন খারাপ কাজ করতে পারেন না। এবারে রাজন্না আস্তে আস্তে তো টের পাচ্ছে যে আসল খারাপ কাজটা কিন্তু উপর থেকে হয় বলেই এই ছেলেমেয়েগুলো সাহস পাচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো, দলের কাছে তো জানিয়েছে রাজন্না, অলরেডি বলেছে, যদি জানতো তারপরেও দল কেন অ্যাকশান নেয়নি? সেই সব ছেলেমেয়েরা কেন এখনও দলে এখনো কাজ পায় কিংবা দলের কোনো পদে আছে? আমার এগুলো জানতে এখন মন চায়। প্রশাসনে জানায়নি কারণ দলের এতে মুখ ছোট হতো, সেই কারণে এখন ছোট হচ্ছে না। রাজন্না এখন কি মনে করছে এখন দল ছোট, দলের নামটা বাজারে খারাপ হচ্ছে না? এখন
দল তো ছেড়ে দাও, এবারে দলের ছেলেমেয়েরা উঠে পড়ে লেগেছে রাজন্যা এবং তার পরিবারকে ছোট করতে। তার বাবার কাছে গিয়ে তার বাবা কিভাবে চাকরি পেয়েছে, তার স্বামী কোথায় কিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, বা কোন কাণ্ডে কি জড়িত, কোন চাকরির সুপারিশ টুপারিশ করেছিল। এখন যেটা হচ্ছে সেটা রাজন্যা সেটা নিয়ে সে খুব হ্যাপি তো। জিনিসটা যে যে দলের যা যা করছে, যেসব ছেলেমেয়েরা সুদীপ রাহা থেকে বলো, দেবাংশু বলো, কুণাল ঘোষরা বলো, যা যা মন্তব্য করছে সেগুলো নিয়ে রাজন্যা যদি খুশি থাকে খুব ভালো। আমি বলছি রাজন্যা যে জিনিসটা লক্ষ্য করেছিল সেই সময় আমাদের সাথে যদি আওয়াজ তুলতো, তাহলে হয়তো আজকে একটা কসবা আমরা এড়াতে পারতাম, আজকে হয়তো আমরা একটা আরজি কর এড়াতে পারতাম। তখন রাজন্যা আরজি করের সময় চুপ ছিল, একটা কি সিনেমা করেছিল বলে তাকে বের করেছিল, কিন্তু বাকি আরজি করে তাকে কোনো মুভমেন্টে তাকে আমরা দেখতে পাইনি। আজকে তার যখন মনে হয়েছে, আমি জানি না তার এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, আমি শুনছিলাম নতুন কোনো দল খুলতে পারে, আমি জানি না। তার জন্য তৃণমূল কংগ্রেসকে নতুন করে অন্য কোনো দলেও যোগ দিতে পারে, কোনো রুদ্রনীল না কার সাথে যোগাযোগ করছে ইত্যাদি ইত্যাদি, এসব কানে আসছে। এগুলো সত্যি কতটা মিথ্যে কতটা আমি বলতে পারবো না। তবে এবারে তো তৃণমূল কংগ্রেস প্রশ্ন করবে যে ওই উদ্দেশ্যে তুমি এবারে আমাদেরকে মেলায়ন করছো কিনা। এই কাজটা যদি প্রেসিডেন্ট হওয়ার সময়কালীন এই অভিযোগটা করতো, ওটা দলে করতো, কিংবা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এসে প্রকাশ করতো, কিংবা প্রশাসনকে জানাতো, তাহলে আমরা বুঝতে পারতাম রাজন্যার একটা সৎ উদ্দেশ্য আছে। এখনও বলছি রাজন্যার হয়তো একটা সৎ উদ্দেশ্য আছে, কিন্তু এই কাজটা এখনও সময় আছে, উনি প্রশাসনকে জানান। এতদিন ধরে উনি জেনে নিয়েছেন, দলে জানানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশান নেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 100 বছরেও কোনো অ্যাকশান নেবেন না। যদি উনি অ্যাকশান নেওয়াতে চান, উনি আপাতত প্রশাসনকে জানান। আমার বিশ্বাস প্রশাসনও হয়তো কোনো অ্যাকশান নেবে না। তারপরে যদি ঊর্ধ্বতর কোনো কর্তৃপক্ষকে জানানো যেতে পারে, সেটা তো অন্যান্য দল মিলে যদি সাহায্য চায়, অন্যান্য দলরাও এগিয়ে আসবে। যদি একটা মেয়ের সাথে এরকম খারাপ ঘটনা ঘটে থাকে, সেটা যে কোনো দলের লোকেদের কাছে হোক না কেন, যে কোনো দলের মেয়ের কাছে হোক না কেন, সমস্ত দলকে উচিত এগিয়ে আসা। সেটা যদি রাজন্যা চায়, প্রশাসনকে আগে জানাক এবং অন্যান্য দলকেও জানাক যে অ্যাকশন নেওয়ার জন্য যে আমার দল অ্যাকশন নিচ্ছে না, এবারে আপনারা এগিয়ে আসুন। এটা শুধু রাজন্যা বলে নয়, সোনারপুরে আরও একটা খবর নিশ্চয়ই শুনেছ, যে পাপিয়া হালদার কাউন্সিলর, তাকে যে প্রতীক দিয়ে প্রস্তাব দিয়েছিল সেটা সে দলকে জানিয়েছিল, কিন্তু তারপরে সেই প্রতীক দিয়ে সেখানকারই বিধায়ক লাভলি মৈত্রের একেবারে কাছের লোক বলা যায়, তাকে টাউন সভাপতিও করে। এই খবরটা আমি অনেক বছর আগে, মানে 1-2 বছর আগেই হয়তো শুনেছিলাম যে এরকম কিছু হয়েছিল। তখনও পাপিয়া হালদার খবরে এসেছিলেন, উনিও বলেছিলেন যে উনি দলকে জানিয়েছেন। তারপরে ওনার উপর নাকি চরম অত্যাচার করা হয়েছিল, শুনেছিলাম ওনার বাড়িতে গিয়ে রাত্রেবেলা ঝামেলা করতো তৃণমূল কংগ্রেসের নেতারা। আমি বলছি এই খবরগুলো তো পাপিয়া হালদার জানে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। তারপরে পাপিয়া হালদার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেন উত্তর চান না, যে একটা মহিলার, আপনি একজন দলের মহিলা নেত্রী, আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায়, কথায় কথায় কন্যাশ্রী যুবশ্রী ছুঁড়ে মারেন, কথায় কথায় আপনারা মহিলার নিরাপত্তা নিয়ে কথা বলেন। তাহলে নিজের দলের একজন কাউন্সিলর, কোনো আতিবাদী কোনো নেত্রী নয়, আতিবাদী কোনো মেয়ে নয়, একজন কাউন্সিলর, হয়তো হতে পারে পাপিয়া হালদার, আমার যতটা মনে হয় একজন ইয়াংগেস্ট কাউন্সিলর হতে পারে পশ্চিমবঙ্গে। সে যখন এরকম একটা দাবি করছে, সেটাকে খতিয়ে দেখা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল। দলের সেই প্রান্তিক না কে আছে, প্রান্তিক দিয়ে তার বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল, প্রতীক দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা আজ 1.5 বছর হতে যায়, বা কিংবা 2 বছর হতে যায়, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেরকম কোনো আমরা অ্যাকশন নিতে দেখলাম না, প্রতীক দিয়ে। এবং আমি বলছি আগামী যে তোমার মিউনিসিপ্যালিটি ভোট হবে, তাতে পাপিয়া হালদার টিকিট পায় কিনা তুমি দেখো, পাপিয়া হালদারকে দ্বিতীয় রাজন্যা করে ছেড়ে দেবে এরা। আরেকটা বিষয় দাদা, শ্রমিক ভট্টাচার্য, বা বলা যায় যে বিজেপির নতুন রাজ্য সভাপতি, তার মুখে জ্যোতি বসুর সুনাম শুনতে পাচ্ছি, এবং তারপরে জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে আবার জ্যোতি বসুকে নিয়ে টানাটানি এক প্রকার। এদিকে কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, আর ওদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্যোতি বসুর অনুগামী যদি হয়ে থাকেন, নিজেকে মনে করেন, তাহলে তাদের সঙ্গে একজোট হন, বাংলাকে বাঁচাতে হবে, বহুত্ববাদকে রক্ষা করতে হবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিতে হবে। ভালো লোককে নিয়ে সবসময় ভালো কথা লোকে বলবে, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। আমরা সুভাষচন্দ্র বসুকে নিয়ে ওই সময় অনেক দল অনেক খারাপ কথা বললেও, তার মারা যাবার এত বছর পরে তাকে নিয়ে আমরা শ্রদ্ধা করি, তাকে নিয়ে আমরা আলাদা করে অনুষ্ঠান করি, তাকে নিয়ে আমরা কথা বলি। তেমনি জ্যোতি বসু ভালো কাজ করেছিলেন বলি আজকে শ্রমিক বাবুরা কিংবা কুণাল বাবুরা তারা ভালো ভালো কথা বলতে বাধ্য হচ্ছেন। তবে জ্যোতি বসু একসময় একটা কথা বলেছিলেন যে বিজেপি বর্বর ইতরদের পার্টি। তাহলে জ্যোতি বসুর, যারা জ্যোতি বসুকে ফলো করেন, যারা জ্যোতি বসুকে সত্যি করে মেনে চলেন, শ্রদ্ধা করেন, তারা বুঝবেন যে কতটা বিজেপিতে যাওয়া উচিত কি উচিত নয়, তারা দিনের শেষে ডিসাইড করবেন। আর যেভাবে শ্রমিকবাবুরা বললেন যে সিপিএমের ফলোয়াররা এবারে আস্তে আস্তে জ্যোতি বসুকে যারা বিশ্বাস করেন তারা আস্তে আস্তে বিজেপিতে আসুন, একসাথে জোট করতে হবে। আমি বলছি যদি আপনি সত্যি করেই জ্যোতি বসুকে আপনি শ্রদ্ধা করেন, আপনি শ্রমিক ভট্টাচার্য, আপনি এসে বামেদের জয়েন করুন, বামেদের ভোট দিন পরবর্তী যে ইলেকশনে। কারণ আপনারা বুঝে গেছেন আপনাদের দলে আর কিচ্ছু নেই, যাটুকু ছিল সেটা দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারী তারা নিজেদের মধ্যে যে চুলোচুলি শুরু করেছে, তা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। এর ফলে আগামী ভবিষ্যতে আপনাদের কি রেজাল্ট হবে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি।
তাই বিকল্প একমাত্র যদি হয় পশ্চিমবঙ্গে, যদি তৃণমূলের বিকল্প হতে পারে, সেটা একমাত্র বাম রাজনীতি বিকল্প হতে পারে। তাই শ্রমিক ভট্টাচার্য যদি সত্যি করে জ্যোতি বসুকে শ্রদ্ধা করেন বা তার নীতিতে মেনে চলেন, তাহলে উনিও ফিরে আসুন, মানে বামে এসে বামেদের ভোট দিন, বামেদের কথাকে সামনে তুলে ধরুন। এবং শ্রমিক ভট্টাচার্য খুব ভালো মানুষ, আমি বিশ্বাস করব একদিন উনি বিজেপি ছেড়ে বামেদের দলে অন্তত নাম লেখাক না লেখাক, বামেদের ভোট বাক্সে উনি অন্তত ভোটটা দেবেন। কাঞ্চন মল্লিক, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছেন, তার রেজিস্ট্রেশন বাতিলের হুমকি। তার আগে আমরা অনুব্রত মণ্ডলকে দেখলাম। মানে তৃণমূলে কোনো বিধায়ক হলে বা তৃণমূলের কোনো নেতা হলেই কি এতটা ক্ষমতা পাওয়া যায়? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এটা প্রশ্ন করার কী আছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম সোহম গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মারপিট করলো, তারপরে তার কী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কী অ্যাকশন নিয়েছেন, এগুলো তো কাঞ্চন মল্লিকরা দেখে। কাঞ্চন মল্লিক কিছুদিন আগে আরজিকর আন্দোলনে বলেছিলেন ওই যারা সরকারি চাকরিজীবীরা যারা আন্দোলন করছে তাদেরকে সরকারের বেতন ফিরিয়ে দেওয়া, এরকম একটা কথা বলতে পারে একজন বিধায়ক। তো তারপরেও তার বিরুদ্ধে দল অ্যাকশন নেয় না। মানুষটা বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে গেছেন, দেখছেন যে আমি দুর্নীতি করি, চুরি করি, বিরোধীদের নোংরা মন্তব্য করি, বদমাশি করি, গুন্ডামি করি, তারপরেও দল অ্যাকশন নেয় না, প্রশাসন অ্যাকশন নেয় না। উল্টে যারা দলের বিরুদ্ধে কথা বলে কিংবা দলের ভেতরে যে কার্যকলাপগুলো চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলে, তাদেরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় কিংবা তাদের বিরুদ্ধে এক কোণা করে দেওয়া হয় তাকে দলের মধ্যে। সেগুলো তো দলের মানুষরাই দেখছেন, তো করছেন। এটা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা তো পরপর ঘটে আসছে। তুমি অনুব্রত মণ্ডল বলো, তুমি সোহম বলো, তুমি মনোজিৎ মিশ্র বলো, আজকে এই মনোজিৎ মিশ্ররা শিখছে কোত্থেকে? আজকে এই কাঞ্চন মল্লিকরা এগুলো করছে বলেই আগামী প্রজন্মের যে নেতারা উঠে আসবে তারা তো এইগুলো দেখেই শিখছে, আর এগুলো দেখেই তারা এই বুকে শক্তিটা পাচ্ছে যে আমরা এটা করলেও কাঞ্চন মল্লিক ছাড় পেয়ে গেছে মানে আমরাও ছাড় পেয়ে যাবো। কারণ আমাদের সাথে আরও বড় বড় নেতার হাত আছে, আমাদের সাথে ব্রাত্য বসুদের হাত আছে, আমাদের সাথে অভিষেক ব্যানার্জির হাত আমাদের মাথায় আছে। তাহলে কোন কাঞ্চন মল্লিক, মানে কাঞ্চন মল্লিক তো কোন ছাড়, আমরা তো আরও বড় ছাড় পেয়ে যাবো। তো এই জিনিসগুলো ওরা মাথায় আছে বলেই কাজগুলো করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও চুপ আছেন। এটারই কি উদাহরণ ওই খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে, যিনি বাম নেতাকে মারধর করলেন? দেখো মানে এদের কতটা আস্কারা বেড়ে গেছে। এবং শুধু উনি নন, কালকে দেখলাম কাল ধর্মঘট বন্ধ করতে গিয়ে একজন পুলিশ অবধি আজকে মানে একজন বামের একজন নেতাকে চড় মারলেন। মানে এদের উদ্ধত্তটা কোথায় গিয়ে পৌঁছেছে, একটা পর্যায়ে গিয়ে কোথায় গিয়ে পৌঁছেছে যে আমরা এটা করা সত্ত্বেও একজন পুলিশ অফিসার, আমি বলছি সে দলও করে না, সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, উর্দিধারী পুলিশ অফিসার, আবার সেই লোকটা কোনো অন্যায়ও করেনি, সে বলছে আমি এখানে আজকে আমাদের ধর্মঘট আছে, আমি ধর্মঘট পালন করবো, শুধু এইটুকু বলেছে। যে আইসি দিনের পর দিন আইসিকে খিস্তি খাস্তা বলো, তৃণমূলের নেতারা অনুব্রত মণ্ডলরা মা বোন তুলে গালিগালাজ করার পরে নিজেদের মা বোনের সম্ভ্রমকে ওরা রক্ষা করতে পারে না, তারা গিয়ে তাদের উপর যারা তার থেকে কম শক্তিশালী তাদের উপরে গিয়ে চড়াও হয়। এগুলো তো সাধারণ মানুষ দেখছে, ওই জন্য পুলিশকে আর কেউ শ্রদ্ধা করে না। আমি একটা কথা কিছুদিন আগেই বলেছিলাম যে অনুব্রত মণ্ডল যা যা খিস্তি খামারি করেছে পুলিশকে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুব্রত মণ্ডলের উপর কী অ্যাকশান নিচ্ছে সেটা দেখে বিচার হবে। আগামী দিনে মানুষ পুলিশের সাথে কি আচরণ করবে। এই যে পুলিশকে কালকে আমরা দেখলাম চড় মেরেছে, তারপরে উল্টে আমরা আবার দেখলাম একটা পুলিশকে এসএফআই ছেলেমেয়েরা গিয়ে তার টুপি টুপি খুলে নিয়েছে, তাকে চট্টন মেরেছে শুনলাম। এটাই এবারে হওয়া উচিত, এটাই হবে এবারে আস্তে আস্তে। এবারে পুলিশকে রাস্তায় দেখলে মানুষ কটূক্তি করবে, কারণ জানে অনুব্রত মণ্ডল যদি ছাড় পেয়ে যায় আমিও তাহলে নিশ্চয়ই ছাড় পেয়ে যেতে পারি, আমিও তো একজন সাধারণ নাগরিক অনুব্রত মণ্ডলের মতো। অনুব্রত মণ্ডল তো কোনো মানে কোনো পদে নেই, কোনো এমএলএ নয়, কোনো এমপি নয়, উনিও আমাদের মতো সাধারণ মানুষ। উনিও যদি পুলিশকে খিস্তি খামারি মেরে ছাড় পেতে পারেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি রাস্তায় যাই, একজন পুলিশকে দেখি, তাকে যদি তার মা বাপ তুলে গালিগালাজ করি, তাহলে আমিও ছাড় পেয়ে যাবো। একজন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটুকু লজ্জা হওয়া উচিত যে নিজের পরিবারের একজন পুলিশ মন্ত্রী, তো তার পুলিশ অধিকারী বলো কিংবা ছোটোখাটো পুলিশ অফিসার, সবাই তো এই পুলিশ পরিবারের একটা অংশ, এবং সেই পরিবারের মাথায় বসে আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের একজনের সম্ভ্রম বাঁচাতে পারে না, তিনি মানে লজ্জায় আমার মনে হয় সেই গঙ্গায় ডুব দেওয়া উচিত ওনাকে একবার। শুধু পুলিশ বলে না, তার দলের মেয়েদেরকেও তো রক্ষা করতে পারছেন না। মানে একজন, তাহলে উনি কোন দিকে উনি সামলাবেন উনি বলুন। উনি একজন মেয়ে হিসেবে, একজন মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না, একজন পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের পরিবারের মা বোনদের রক্ষা করতে পারেন না, তাহলে উনি কী জন্য রাজ্য চালাচ্ছেন এবং উনি চেয়ারে বসে আছেন? আমি এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি, উনি কিসের জন্য রাজ্য চালাচ্ছেন? মানে আর আর কি ক্ষতিটা উনি রাজ্যের করলে উনি শান্তি পাবেন, আমি সেটুকু জানতে চাইছি। যে মুখ্যমন্ত্রীর তার প্রশাসনকে দিয়ে গতকালকে আমরা দেখলাম যে ধর্মঘটগুলোকে এভাবে আটকানোর চেষ্টা করলো, তিনিও তো 2006-07 কিংবা তার আগে একেবারে ধর্মঘট ডেকে বাংলা বন্ধ করে দেওয়ার কথা বলছেন।
দোকান কাটা, এর থেকে আর কি বলবো, দোকান কাটা। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধ করে আন্দোলন করে আজকে ক্ষমতায় বসে আছেন, এবং উনি ভালো করেই জানেন এই বন্ধ আন্দোলনটাই একমাত্র রাস্তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে ফেলে দেওয়া। তাই ক্ষমতা এসে প্রথম যে কাজটা উনি করলেন তা হলো এই রাজ্যে আর কোনো বন্ধ মানবো না, বন্ধ করবো না। অথচ 1998 থেকে 2011 সাল অবধি তৃণমূল কংগ্রেসের যখন জন্ম, ওই সময়কাল থেকে প্রায় 76টা বন্ধ উনি ডেকেছেন। 76টা বাংলা বন্ধ ডেকেছেন, তাতে শ্রমদিবস নষ্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং অনেক ভাঙচুর করেছেন। এবং আমি তো বলছি এটা কালকে মাত্র 24 ঘন্টার একটা ভারত বন্ধ ছিল। উনি পশ্চিমবঙ্গকে 48 ঘন্টা 72 ঘন্টা পুরো বন্ধ করে রাখতেন, পুরো বাংলাকে অচল করে রাখতেন, এবং গর্বের সাথে বলতেন আমি বাংলাকে অচল করে দেবো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি ক্ষমতায় আসার পরে এত উদ্ধত্ত দেখায়, সাধারণ মানুষ এবারে বুঝে নেবে। এবং কালকে তো সাধারণ মানুষ বুঝেও নিয়েছে। কালকে যেভাবে বন্ধকে আমরা সাকসেসফুল হতে দেখলাম পুরো বাংলা জুড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে অন্তত একটা ভয় এবারে ঢোকা উচিত যে অন্তত ওনার সময় চলে এসছে এবারে চেয়ার থেকে, গদি থেকে ওনাকে কিন্তু নামানো। দেবাংশু ভট্টাচার্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার সর্বদাই বন্ধের বিপক্ষে, কোনোদিনই তারা বন্ধের সপক্ষে। ও হয়তো পড়াশুনো করে না, ওই রিল টিল ইনস্টাগ্রামে হয়তো রিল টিল দেখে, আর পড়াশোনার মধ্যে উনি হয়তো থাকেন না, কিংবা যদি থাকেন অন্তত এইটুকু জানতে পারতেন তৃণমূল কংগ্রেস যে দলটা উনি করেন তার ইতিহাসটা অন্তত উনি জানতেন। জানেন না বলেই তৃণমূল কংগ্রেস করেন, সেটাও একটা দিক হতে পারে। এই যে 21শে জুলাই, কিছুদিন পরে 21শে জুলাই হবে, 21শে জুলাই কী হয়েছিল ওই ঘটনাটি যদি দেবাংশু নিজে জানতো, যদি ভালো করে পড়াশোনা করতো, অন্তত ওই মঞ্চে মুখ দেখাতে, ওই লজ্জায় মুখ দেখাতে পারতো না। আজকে ড্যাং ড্যাং করে চলে যাবে দুটো ডিম ভাত খেতে। এই দল থেকে কিছু পায়। আমি তো শুনেছি দেবাংশুর বাবা টাবা তো আবার বাইরে, উনিও শ্রম ট্রম দিয়ে নাকি শ্রমিক টমিক কাজ করেন উনি, শুনেছি। তো ছেলে এখানে ভালো তৃণমূল কংগ্রেস দল করছেন, কামিয়ে খাচ্ছেন, আর উনি দলের হয়ে কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন, চুরিচামারি করে ইনকাম করবেন, এটি স্বাভাবিক, উনি করছেন সেটা। কিন্তু সাধারণ মানুষ এবারে বুঝছে, সাধারণ মানুষকে এবারে মাঠে নেমে বোঝাতে পারছি অন্তত। আজকে যেমন কালকে আমরা দেখলাম এসএফআই ছেলেমেয়েরা কিংবা সিপিএমের ছেলেমেয়েরা, যারা শ্রমিকরা আছেন, সিটুয়া যারা আছেন, তারা রাস্তায় নেমে মানুষকে বোঝাতে পেরেছেন, এবং মানুষরা তারা মন থেকে তারা রাস্তায় সেদিন কাজে যাননি, অফিসে যাননি, কাজ বন্ধ রেখেছিলেন। এটা তো একটা ভালো, দোকানপাটও বন্ধ ছিল, এবং খবরেও আমরা দেখলাম সবটা। এটা তো একটা ভালো দিক হওয়া উচিত। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই বনটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকা নয়, এই বনটা ডাকা হয়েছিল কেন্দ্রীয় সরকার যে শ্রম কোডটা তৈরি করেছেন তার বিরুদ্ধে একটা আন্দোলন করা। তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাদের যে শ্রমিক ইউনিয়ন আছে তাদেরকে আরও সাথ দিয়ে একসাথে সবাই মিলে রাস্তায় নেমে প্রতিবাদটা করা উচিত। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিজেপি বিরোধী এখান থেকে তুমি বুঝতে পারছো। বিজেপির বিরুদ্ধে ডাকা আইন এখানে বিজেপিকে কোনো কাজই করতে হলো না, বিজেপিকে কোনো ন্যারেটিভই সেট করতে হলো না, যা করার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করে দিলেন। এটা কেন করলেন এবারে সাধারণ মানুষ প্রশ্ন করবে, সাধারণ মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে, আমার বিশ্বাস।